আমি তাকায় দেখি সে আর নাই, কথা বলে না। আমি আসলে এমন একটা মুহূর্ত আসবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি তার সাথে বিয়ের পর 4টা বছর কাটাইছি, বাট একটা দিনের জন্য তার ছাড়া আমি একটু তাকি নাই, কিন্তু আজকে তার ছাড়া এতটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন মেয়েটার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব এতই একটা গভীরে গেছিল বলার বাইরে, মানে আমি তারে সবসময় মিস করতাম বা আমি তার সাথে একটু কথা বলে চটপট করতাম, কিন্তু সে আমি যে তারা এতটা মিস করি বা এতটা ইয়ে করতাম সে বুঝতো না। না যখন আমার অ্যাভয়েড করতো, আমি বুঝতাম সে অ্যাভয়েড করে, তারপর আমি তারে মানে নিজে থেকে ট্রাই করতাম। তো এই ট্রাই করার পরে পর্যায়ে তখন আমি বললাম যে দেখ আমি তো তোর অনেক থেকে লাভ করি, কিন্তু তুই তো আমার পাত্তাই দিস না। তখন তার সাথে আমার রিলেশনটা শুরু হয়। তোমাদের রিলেশন শুরু হয়, রিলেশন আস্তে আস্তে গভীরে যায়। গভীরে গিয়ে 4 বছর রিলেশন ছিল তার সাথে আমার। তারপর বিয়ে হয়, ফ্যামিলিগত হবে, ফ্যামিলি প্রস্তাব দিচ্ছে তার এখানে। কিন্তু বিয়ের পরে আমার একটু আর্থিক অবস্থা খারাপ ছিল, চাকরি করে যে টাকা ইনকাম মানে মাসে বেতন পেতাম তার চেয়ে একটু বেশি খরচ হয়ে যেত আর কি। তো ওয়াইফের ডেলিভারি হবে, আমার মেয়েটা আসবে, বাচ্চা আসে। আসলে আমি ওই দিন যে আমার বন্ধুরে যে একটা মিষ্টি হবো ওই টাকাটা আমার কাছে ছিল না। একটা বাচ্চা যখন জন্ম নেয় না তার তো 3-4টা খাবার মাস্ট বি লাগে, কিন্তু আমার মেয়ের একটা খাবারে 3 মাস সময় গেছে। আমার কিছু প্রবলেম ছিল আর কিছু ব্যক্তিগত ঋণ ছিল, সেটার কারণে আমার পরিবার আমার সাথে খারাপ আচরণ করে। আমার খুব কষ্টের দিন চলে, আমার পরিবারে সেই কষ্টগুলো মেনে নিয়ে আমার ওয়াইফ আমার সাথে থাকতো, আমার পরিবারের সাথে থাকতো। কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে তার আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, কিছুদিন পর তার অসুস্থ হয়ে যায়। আমি তো আর এমনি এমনি ফেলে রাখতে পারবো না, আমি তাকে চিকিৎসা করাই, সেটা আমার পরিবার ভালো চোখে দেখতো না, কিন্তু আমি কষ্ট করেও তাকে যেভাবে হোক তাকে আমি চিকিৎসা করাইতাম। তো আবার তার একটা শরীরে একটা সমস্যা দেখা দেয়, যে শরীর অন্যরকম ভাব। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আমি বললাম যে ভাই আমি তার বাসায় রাখি, তার কোনো কাজ করতে দিই না, তার কোনো টেনশন নাই, তারপর সে শুকায় কেন, তার রক্ত দেওয়া লাগে কিছুদিন পর পর। তখন আমার ওয়াইফ বলতেছে যে আমার পেটের মধ্যে একটা শাখা মতো লাগে, আমি এটা কী করতে পারি। তখন ডাক্তার বলছে যে ভাই আপনি সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যান করে আলট্রাও করলাম। তো পরের দিন গিয়ে রিপোর্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডাক্তার দেখে আশ্চর্য হয়ে গেছে, ওর তো ক্যান্সার, এই মুহূর্তে না অপারেশন করতে হবে। তখন ডাক্তার শুধু এটা বলে না, আমাকে পার্সোনালি নিয়ে এটা বলছে যে তার ক্যান্সার খুব বড় পর্যায়ে চলে গেছে আর কি। তখন আমি ভেঙে পড়ি, কিন্তু আমার মনে সাহস ছিল যে আমি মানে পারবো, যত টাকা লাগে আমি পারবো তার চিকিৎসা করাইতে। আমি বন্ধুকে ফোন দেই, আমি আত্মীয়জনকে ফোন দিই, কোন মেডিকেলে তার চিকিৎসা করা সে ভালো হবে। তারপর তো আমার প্রচন্ড লাগছে। তখন তার মন সান্ত্বনা রাখার জন্য আমি আমি তার আমার সবাইকে ফোন দিয়ে বলছি যে তারে আপনাদের বাড়িতে নিয়ে যান, তাই একটু হাসি খুশি থাক। আমি বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে যাইবার তো হয়ে গেছে, আর ডাক্তার বলছে যে সে বেশি দিন বাঁচবে না। আমার আব্বারে বলে যে আমার সাথে কিছু টাকা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য, টাকা দিলে যে আমার ওয়াইফ ভালো হয়ে যাবে তা না, আর না দিলে যে আমি আটকে থাকবো তাও না। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো মানুষ বলবে যে চিকিৎসা করেনি কিংবা বাবার সাথে ছিল না, একটা কলঙ্ক দেখে যাবে, তারাও পাত্তা দেয় নাই। আমার আব্বা বলতেছে না এই ছেলে আমার না, এই ছেলের বউ আমার না। আমি তো আটকে থাকি নাই। তারা যখন অপারেশনে নিয়ে যায়, অপারেশনটা ছিল নর্মাল, ডাক্তার বলছে যে 30 মিনিট হলে হয়ে যাবে, কিন্তু অপারেশন করে প্রায় 3 ঘন্টা। তখন ডাক্তার বলতেছে যে তারা তো আইসিইউতে রাখতে হবে, তার অবস্থা খারাপ, আইসিইউতে রাখতে হবে। আমি বলছি রাখার সমস্যা নাই। সে আইসিইউতে ছিল, এই মেডিকেলে ছিলাম 9 দিন ছিলাম। চলে আসার পরে তাকে অপারেশন সাথে থেরাপি দিতে হবে। তো আমি যে কোন ডাক্তারের কাছে গেলে কী হবে বা কেমন কী এটা আমি আসলে বুঝি নাই। আমার কথা হচ্ছে যে বালা যেটা সেটাই, আমি বালা শুনছি এখানে সেটাই। আমি তখন আমাদের সিলেটে একটা ছিল, মেডিকেল ছিল যে নর্থ ইস্ট ক্যান্সার, আমি ওইখানে যাই। ওইখানে গিয়ে আমি তার চিকিৎসার জন্য টেস্ট করাই। তখন ডাক্তার বলতেছে যে ভাই তাকে তো 12টা থেরাপি দেওয়া লাগবে, একটা থেরাপি 80-90 হাজার টাকা খরচ আসবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি রেডি করেন, আমি দিব। তখন উনি আমাকে বুঝিয়ে বলছে যে ভাই তো বেশি দিন বাঁচবে না, তো 2.5 বছর 3 বছর। বলছে না ভাই আপনি চিকিৎসা করেন, আপনি চিকিৎসা করেন। তারপরে আমি বলছি 2.5 বছর যদি আমার সাথে থাকে বা আমার মেয়ের যদি ওরা মা ডাকতে পারে তাও তো অনেক। তারপর তারা থেরাপি দেয়, থেরাপি 8টা থেরাপি শেষ, হঠাৎ করে ও একদিন বিছানা মাঝে পড়ে যায়। বিছানা মাঝে যখন পড়ে যায় আমি চিন্তা একটা মানুষ কেউ তখন দেখে না যে ও কি অবস্থায়। তারপর যখন বিছানা পড়ে যায় প্রায় 2 মাস ছিল, আমি তো মানে সবাই বলতেছে ওর পরিবার, আমার পরিবার সবাই বলতেছে যে ওর মানে সুস্থ হবে না বা ওর বেশি দিন ওর চিকিৎসা করে লাভ না। আমি তখনও তার চিকিৎসা করাইছি, কেন চিকিৎসা করি সেটা নিয়ে আমার উপরে মানে ঝামেলা। আমার একটা বাইক ছিল, ওইটা আমি বিক্রি করে দিয়েছি তার জন্য।
তারপর আস্তে 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 তার শরীর শুকিয়ে যায়। আমার জন্ম তারিখ হচ্ছে 27 নভেম্বর। আমি 26 নভেম্বর যখন তার পাশে আমি থাকি, রাত্রে 1টার দিকে আমার মেয়েটা কান্না করে আর কি। আমি তাকায় দেখি যে আর নাই, কথা বলে না। আমি তখন বুঝতে পারি যে আর নাই। সেদিন আমার জন্মদিন ছিল, সেদিন এসে মারা যায়। আসলে এই যে সবাই তো ভাবতেছে যে ও মারা গেছে, আমার ছেলেটা বাঁচছে, টাকা পয়সা তার, তো আমি জানি আমি ওর জায়গায় থাকতে পারবো না। আমি সেদিন যেদিন সে মারা যায়, সেদিন আমি তার মুখটা দেখলে যদি আমার মেয়েটার চিন্তা করে, আমি যদি সেদিন তার মুখ দেখতাম, আল্লাহর কসম আমার পরিচয় চলে যেত। আসলে এমন একটা মুহূর্ত আসবে আমি কখনো কল্পনা করতে পারি না। আমি তার সাথে বিয়ের পর 4টা বছর কাটাইছি, বাট একটা দিনের জন্য তার ছাড়া আমি একটু থাকি নাই, কিন্তু আজকে তার ছাড়া এতটা আমি যদি এখন সবাই সামনে কান্না করে বলবো যে বউ পাগল, কিন্তু আমার প্রত্যেকটা রাত আমার কান্না, আমি প্রত্যেকটা রাত ঘুমাই না তার। আসলে সে আমার পরিবারের জন্য শান্তি পায় নাই, এটাই হচ্ছে মূল কথা। যখন যেদিন মারা গিয়েছিল এর কিছুদিন আগে আমার ফ্যামিলি তারে বুঝামনা করছে, যে জায়গায় যে একটা মাত্র ছেলে আমি, এই জায়গায় আমার ওয়াইফ শান্তি পায় নাই। আমার তো চলে গেছে যে চলে যাওয়ার, এখন তো আমার কেউ নেই। কিন্তু এখন আমি একটা এতিমখানার মানে দায়িত্ব নিয়ে মোটামুটি চালাই আমি এখন। যারা আমার খারাপ সময় আমার চাচা যারা আমার কাছে নিয়ে নেয়, বলতেছে না এই বিষয় নিয়ে এখন কথা বলা যাবে না, তাদের প্রতিটা প্রয়োজনে আমাকে এখন পাওয়া যায়। আমার তারা না বলে তাদের প্রয়োজনে যাই। আমার যে শ্বশুরবাড়ির মানুষ যারা আমার অবহেলা করছিল, তাদের প্রত্যেকটা সময় আমি তাদের পাশে এখন দাঁড়াই। আমার মেয়ের জন্মের পর থেকে 3 মাস একটা কাপড় পরে থাকছে। এখন যদি আমার মেয়ে যদি একদিনে 30টা কাপড় পরে, তারপর 3 বছর পরতে পারবে, তারপর কিছু হবে না। আপনার সেই সামর্থ্য আছে? হ্যাঁ, সেই সামর্থ্য ইনশাল্লাহ আমার আছে। আমার মেয়ের প্রথম যখন তার জন্মের পরে প্রথম ঈদটা আসে, তখন সে একটা নতুন জামা পরতে পারে নাই। এখন প্রত্যেকটা ঈদে আমার মেয়ে তার নিজ হাতে 4-5টা সন্তান মানে গরিব বসে বাচ্চার দিয়ে আমি কাপড় পরাই দিই, এতিম বাচ্চাকে দান এতিম বাচ্চা দিয়ে। হ্যাঁ, কিন্তু সে নাই। কিন্তু এখন আমি খুব ভালো অবস্থা আছি, কিন্তু সে আর দেখে যেতে পারে নাই, বা সে আর দেখবেও না। চিন্তা করতেছি যে তার নামে একটা এতিমখানা আমি দিব আর কি। জায়গা দেখতেছি, আমি কালকে আলাপ করে আসছি, তার নামে একটা আমি এতিমখানা দিব আর কি। বাচ্চার বয়স কত? তার 3 বছর গিয়ে 4-এ পড়ছে। ওই দিন তার প্রথম স্কুলে যখন ভর্তি করতে নিয়ে যায়, তখন তো সবাই তার মাকে নিয়ে আসছে। ওই দিন থেকে শুরু করতেছে আমার আম্মু কোথায়। সে এখনো জানে তার আম্মা মেডিকেলে ভর্তি, তার আম্মু তো সবসময় মেডিকেলে থাকতো, সে এখনো জানে তার আম্মা মেডিকেলে ভর্তি। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি সবার কাছে এটা দোয়া করি যে আমার স্ত্রীর জন্য আল্লাহ বেহেশত নসিব করে এমন ভালো রাখে, আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, সেটাই দোয়া করি। আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর এটাও বলি যে আসলে না বুঝে কোনো সন্তানের জন্য তার মা বাবা দূরে না রাখে।